নারীরা প্রসবের সময়ে নানান ধরনের জটিলতায় পড়েন। কারো কারো সন্তানই হচ্ছে না অনেক চেষ্টার পরে, আবার কেউ কেউ সন্তান জন্মদান করলেও সেটি ত্রুটিযুক্ত হয়ে পৃথিবীতে আসছে। তবে সমস্যা যত ধরনেরই হোক, এগুলোর সমস্যার সমাধান যেমন আছে পৃথিবীব্যাপী, বাংলাদেশেও আধুনিক নানান সেবা বাংলাদেশের বিভিন্ন সেন্টারে নিশ্চিত করা হচ্ছে। আরোগ্য নিকেতনে আমরা এই বিক্ষিপ্ত নানা বিষয়ে আজকে কথা বলবো। আমাদের বিষয় আমরা ঠিক করেছি বন্ধ্যাত্ব, ত্রুটিমুক্ত প্রসব ও অন্যান্য। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনজন পুরুষ গাইনী বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার রেজাউল করিম কাজল, অধ্যাপক প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সঙ্গে আরও আছেন ডাক্তার অসীম কুমার সাহা, চিফ কনসালটেন্ট, অপরাজিতা ফার্টিলিটি অ্যান্ড হিস্টেরোস্কোপি সেন্টার, নরসিংদী। সঙ্গে আরও আছেন ডাক্তার এফ.এম. এনামুল হক, টেস্ট টিউব বেবি বিশেষজ্ঞ এবং একই সঙ্গে চিফ কনসালটেন্ট, এনাম ফার্টিলিটি সেন্টার। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই অধ্যাপক ডাক্তার রেজাউল করিম আপনার কাছে জানতে চাই যে নিরাপদ প্রসবের বা ত্রুটিমুক্ত প্রসবের যাত্রায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি যখন একটি সন্তান মায়ের গর্ভে আসে? সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় কিংবা আশার বিষয় কিংবা পরিবার যেটি প্রত্যাশা করে থাকে যে পুরো সময়টিতে মা সুস্থ থাকবেন এবং একটি সুস্থ ত্রুটিমুক্ত সন্তান প্রসব করবেন। এটি হচ্ছে সবারই আশা এবং আমাদের সেবা দেওয়ার কারণটা এটাই, একটি সুস্থ নাগরিকের জন্ম যাতে এদেশে হয় এবং মা শেষ পর্যন্ত জটিলতা মুক্ত থাকেন। কিন্তু এই যে জটিলতা মুক্ত বা ত্রুটি থাকতে পারে সন্তানের, এই কনসেপ্টটা আসলে মায়েদের কত অংশের ভেতরে, মানে অন্তত এই বিষয়টি জানে যে ত্রুটিযুক্ত হতে পারে, এটা কেমন আপনারা দেখেন? গবেষণায় দেখা গেছে যে 100 জন গর্ভবতী মায়ের ভিতরে শতকরা প্রায় 4 জনের গর্ভে ত্রুটিযুক্ত বাচ্চা থাকে। আর যেসব দেশে কিংবা সমাজে আত্মীয় স্বজনের ভিতরে বিয়ে শাদী বেশি, সেই সব সমাজে কিন্তু এই ত্রুটির পরিমাণ আরও একটু বেশি। কাজে সব সন্তানই তো ত্রুটিমুক্ত হয়ে জন্মগ্রহণ করছে না। কারো না কারো সংসারে একটি বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে, অথবা ডিএনএ ঘটিত ত্রুটিযুক্ত সন্তানের জন্ম হচ্ছে, কিংবা সেই সন্তান হয়তো শারীরিক কিংবা মানসিক বিকলাঙ্গতা নিয়েই সারা জীবন চলছে। কাজে সবার সন্তান সুস্থ হচ্ছে না। আত্মীয় স্বজনের বিয়ের ব্যাপারটা কি আপনারা যতজন আপনাদের কাছে আসে, মানে একবার কি অন্তত বলে দেন কিনা যে এই বিয়েটা করা ঠিক হয়নি বা ভবিষ্যতে যেন না করা হয়? কারণ যখন আসে সে তখন তো বিয়ের পরেই আসলে আপনাদের কাছে আসে। আমরা সাধারণত যারা বিয়ে শাদী করতে চাচ্ছেন তাদেরকে বলি যে চেষ্টা করেন আত্মীয় স্বজন মানে খুব কাছের আত্মীয়, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, এই ভাই বোনদের ভিতরে বিয়ে শাদীকে যতটা সম্ভব নিরুৎসাহিত করে থাকি। কারণ হলো যে জন্মগত রোগ যেগুলো আছে, যেগুলো জেনেটিক রোগ, ডিএনএ ঘটিত রোগ, সেগুলো কিন্তু বংশে বংশেই সেগুলো থাকে। আমি এই জায়গায় আপনার কাছে আমার প্রশ্ন আছে, আমি আসছি কিছুক্ষণ পরে। ডাক্তার এফ.এম. এনামুল হক, এটি তো হলো যে সন্তান আসছে, আসবে, ত্রুটিমুক্ত থাকা, কিন্তু বন্ধ্যাত্বের যে যন্ত্রণা, আমরা এমনও অনেক রোগীর সঙ্গে কথা বলেছি, আসলে রোগী বলা ঠিক হবে না, যারা 10 বছর 12 বছর বিভিন্ন অঞ্চলে ঘুরছেন, কিন্তু ঢাকাতে সামান্য একটি সমস্যা এসেছেন, প্রবলেম সলভ হয়ে গেছে। মানে এই যন্ত্রণাটা আসলে তো আমাদের চিকিৎসকদের মাধ্যমেই তো অনেক ক্ষেত্রে আসলে হয়। এটা কেন হয়, এটা আমি প্রথমে আপনার কাছে জানতে চাই। একটা হলো যে আমাদের দেশে যেটা হলো, আগে যেমন বন্ধ্যাত্ব নিয়ে আসলে একটা ভুল ধারণা যে এটা আগের যুগে যেমন ডাক্তারের কাছে আসতেই চাইতো না মানুষরা। আমাদের প্রশ্ন হচ্ছে যে আসলে ডাক্তাররা এই বিষয়গুলি কিভাবে ডিল করবে যারা প্রাইমারি লেভেলে আছে, গ্রামের থাকে। তো গ্রামের লেভেলেও তো ওনারা যেটা বেসিক কিছু পরীক্ষা, যেমন আগের যুগে যেমন ধারণা ছিল মেয়েদেরই সমস্যা, ছেলেদের কোনো সমস্যা নেই, তো ছেলেদেরকেও যে ইভ্যালুয়েশন করা দরকার, যে ছেলেরা কিন্তু আমরা এখন বলি যে 40% দায়ী বাচ্চা না হওয়ার, এবং মেয়েরা কিন্তু 40% দায়ী। আমরা বলি যে 10% দুজনেই দায়ী, আর 10% আমরা বলি যে আনএক্সপ্লেইন, মানে হয়তো তেমন ব্যাখ্যা করা যাচ্ছে না। কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে না মানে এই না যে এর কোনো চিকিৎসা নাই, এরও চিকিৎসা আছে। সেই জন্য প্রাইমারি লেভেলে যারা ডাক্তাররা, তাদেরকে আমরা বলি যে তারা যেন দুজনকে ইভ্যালুয়েশন করে। আমি আপনাকে প্রথমে যেটি বলছিলাম যে একজন গাইনী বিশেষজ্ঞের কাছেই হয়তো স্বামী স্ত্রী গিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে
যে আমি কাকে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ বলছি বা বলবো, বা কত সময় পর্যন্ত আমি এক জায়গায় চিকিৎসা নিব, তারপরে ওই চিকিৎসকের কখন রেফার করা প্রয়োজন। কারণ আমি যদি কেউ লিখে রাখেন তার ডিগ্রির সাথে যে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, তাতেই কি আমি তাকে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ মনে করবো? এটি পরিষ্কার হওয়া দরকার। না, সেটাই, আমাদের দেশে তো আসলে ওইরকম কোনো ডেমার্কেশন নাই যে কাকে কোন বিশেষজ্ঞ বলবেন। আমাদের দেশে দেখা যায় যে প্রচারেই প্রসার, কিছু আছে যে আমরা সবাই বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ বলি, কিন্তু আসলে বন্ধ্যাত্ব একটা এমন একটা স্পেশালাইজেশন যেখানে আসলে অনেক দক্ষতার প্রয়োজন। একটা হলো জেনারেল গাইনি অফ যেমন জানা দরকার, তার বাইরেও আপনাকে উন্নত প্রযুক্তির অনেক কিছু জানতে হয়। যেমন একটা যে বললাম পুরুষের সিমেন অ্যানালাইসিসটা করা, তার কিছু হরমোন অ্যানালাইসিস করা, তারপরে এই যে নিজে আল্ট্রাসাউন্ড জানাটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা বলি যে মাসিকের রাস্তার আল্ট্রাসোনোগ্রাম ছাড়া আসলে এই বাচ্চা বন্ধ্যাত্ব চিকিৎসা করা যায় নাই বললে চলে। কাজে আমরা যেভাবে চিকিৎসাটা করি যে এরকম না যে আপনাকে ওষুধ লিখে দিলাম, আপনি ওষুধ খাইতে থাকলেন, 6 মাস 1 বছর 3 বছর চিকিৎসা করলেন, এরকম না। কারণটা হচ্ছে বয়সটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনি যত সময় এখানে দিচ্ছেন, প্রত্যেকটা মাস আমরা বলি যে একটা যারা বাচ্চা নিতে চায় তাদের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে মেয়েদের জন্য। কারণ তাদের বয়স যত বাড়তে থাকে তাদের কনসিভ করার চান্স তত কমতে থাকে, তাদের ডিম্বাণু সংখ্যা কমতে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাই আমাদের দেশে হচ্ছে যে কেউ রুগী ছাড়তে চায় না। দেখা যায় পেরিফেরি লেভেলের একজনের কাছে গেল, সেই একই চিকিৎসা 3 বছর ছাড়তে চায় না, উনি শেষ পর্যন্ত ছুটছেন, কিন্তু ছুটে তিনি আর ঢাকায় আসছেন না, ইন্ডিয়া যাচ্ছেন। এখানে আমি একটু আনাবার সাথে অ্যাড করতে চাই। সাধারণত ফার্টিলিটি স্পেশালিস্ট মানে দেখা যায় যে সবাই যে লেভেলে থাকুক সবাই আসলে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, এমন একটা আমাদের দেশের পরিস্থিতি। আসলে এদেরকে ভাগ করা হয় 3টা ক্যাটাগরিতে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 ফার্টিলিটি স্পেশালিস্ট এবং ক্যাটাগরি 3। যেমন ক্যাটাগরি 1 এর মধ্যে থাকবে বেসিক জিনিসগুলা, হ্যাঁ, ওই যে এনাম ভাই যেটা বললেন যে 2 জনকে আমরা তাদের ইন্টারভিউ করব, তাদের হিস্ট্রি নেব, কোন জায়গায় সমস্যাটা আমরা দেখার চেষ্টা করব, এবং ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দেব। সেই ড্রাগ দেওয়ার পর সেটা মনিটর করব, যেটা টিভিএস এর মাধ্যমে। হ্যাঁ, এই ব্যাপারগুলোতে আমরা দেখব। এর পরবর্তীতে আছে লেভেল 2। যেমন আমি হয়তো লেভেল 2 লেভেলের ফার্টিলিটি চিকিৎসা দিই। যেমন যাদের ধরেন দরকার একটু এন্ডোস্কোপিক সার্জারি, টিউবাল ইভ্যালুয়েশন করা বা হিস্টোস্কোপিক সার্জারি, তার কিছু সমস্যা পাওয়া গেছে, সেটা আমরা সমাধান করার চেষ্টা করি। বা ওই লেভেল 2 এর মধ্যে আছে আইইউআই সার্ভিস, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। কিন্তু যিনি এটার দক্ষ না বা এই ইনস্ট্রুমেন্ট যার কাছে নাই, তিনিও যদি রোগীকে ধরে রাখেন তাহলে তো ফলে উনি হয়তো লেভেল 1 ফার্টিলিটি স্পেশালিস্ট বাট নট লেভেল 3। যেমন এনাম ভাই কিন্তু লেভেল 3 ফার্টিলিটি স্পেশালিস্ট। উনি মেইল ফ্যাক্টরের যেগুলো সিভিয়ার প্রবলেম যেগুলো সেগুলো নিয়ে ডিল করতেছেন, এবং আইভিএফ নিয়ে ডিল করতেছেন, এন্ডোমেট্রিওসিস নিয়ে ডিল করছেন। এই ব্যাপারগুলো নিয়ে যারা ডিল করেন তারা হলো লেভেল 3 ফার্টিলিটি স্পেশালিস্ট। ফলে এনাম ভাই লেভেল 3, আমি হয়তো লেভেল 2। কিন্তু ইন জেনারেল সব গাইনোকোলজিস্টই লেভেল 1 এর সার্ভিসটুকু দিতে পারে, এবং কেউ হয়তো লেভেল 2 সার্ভিস। কিন্তু যদি কোনো গাইনি বিশেষজ্ঞ বন্ধ্যাত্বের কোনো ধরনের কোনো প্রশিক্ষণের সঙ্গে উনি জড়িত না, তিনিও তো পারেন কিছু না কিছু চিকিৎসা দিতে। না, তা তো অবশ্যই, ডেফিনেটলি। তারা যেমন ধরেন মেজরিটি আসলে আমরা বলি তো যে তাদের ডিম্বাণু পরিপক্ক হয় না, ম্যাক্সিমাম মানুষের এটা। আর একটা বললাম যে তাদের কাপলের হয়তো ধারণাই নাই ফার্টাইল পিরিয়ড কোনটা, এটা খুব কমন। কিন্তু আমরা ইন্টারভিউ করলে বুঝতে পারি যে আসলে তারা যে বাচ্চা নিতে চাচ্ছে, দেখা যাচ্ছে ওভুলেশন পিরিয়ডে তারা থাকেই না। সো লেভেল 1 এ যারা আছে তাদের তো এই কনসেপশনটা আছে, তারা তো ওগুলি জানে। কিন্তু এই যে লেভেল 3 পর্যন্ত আসতে হবে, হ্যাঁ, এই সংখ্যা টোটাল যাদের সমস্যা তাদের কত %? না, সেটাই, ওইটাই একটা বড় প্রবলেম আমাদের এখানে। যে আমাদের এখানে হয় কি, মানে কেউ রোগী রেফারেল সিস্টেমটা তো আমাদের দেশে ডেভেলপ হয় না বা বের করা কঠিন। আমরা যারা লেভেল 2 তে আছে আমরা কিন্তু অবশ্যই লেভেল 3 তে পাঠাই। হ্যাঁ, লেভেল 2 তে যারা আছে তারা কিন্তু পাঠায়, তারা জানে যে এটা আর কোনো উপায় নেই। কিন্তু লেভেল 1 এর যারা রিজার্ভ কমে যাচ্ছে, আমি শুধু কেন রোগীটাকে ধরে রাখবো, যেটা বলে ডিমিনিশড ওভারহ্যান্ড রিজার্ভ, যেটা আমরা বলি যে অবশ্যই পাঠাই। রাইট, মেয়েদের কিন্তু ওই যে বললাম বয়সের সাথে সাথে ডিম্বাণু রিজার্ভ কমে যায়। তো সেটা আমরা 2টা পরীক্ষা দিয়ে বুঝি। একটা হচ্ছে যে রক্তের পরীক্ষা, আমরা বলি AMH, অ্যান্টিমুলারিন হরমোন, আর একটা আমরা টিভিএস করে বুঝতে পারি যে তার রিজার্ভ কেমন। তো 2টা কম্বিনেশন করলে কিন্তু আমরা বুঝতে চাই। সেটা কিন্তু লেভেল 2 ডাক্তার সারা সম্ভব না। লেভেল 1 কিন্তু ও কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না ওর ডিম্বাণু কতটুকু আছে। কাজে লেভেল 1 যদি 2-র কাছে না পাঠায় তাহলে তো আইডেন্টিফাই করতে পারতেছে না। আবার 2 যদি আমাদের কাছে না পাঠায়, 2 যদি সময় আরো ক্ষেপণ করে, তাহলে তো দেখা যাবে 6 মাস পরে ডিম্বাণুই নাই। মানে এই কম্বিনেশনের কারণেই আমরা আমাদের রোগী হারাচ্ছি। এবং আলটিমেটলি দেখা যায় যে লেভেল 3 যারা আছেন, যারা হয়তোবা
এর মধ্যে অনেক নাম করেছেন, সব লেভেল 1-এ যেটা সার্ভিসটা দিতে পারবো সবাই লেভেল 3-র কাছে ভিড় করে। ফলে আলটিমেটলি তারা কিন্তু যাদের বেশি দরকার প্রয়োজন তাদেরকে সেই সার্ভিসটুকু দিতে কিন্তু হিমশিম খাচ্ছে। ওইটাও একটা আমাদের দেশের আমি এই জায়গাতে অধ্যাপক রেজাউল করিম আপনার কাছে একটু জানতে চাই যে এই ক্ষেত্রে যারা 2 বা 3 যেভাবে আমরা ক্যাটাগরি করি না কেন, মানে চিকিৎসকদের রেফার না করার প্রবণতা এটা কি ঢাকা কেন্দ্রিক বেশি না আসলে জেলা কেন্দ্রিক বেশি? মানে আপনার অভিজ্ঞতা কি বলে? এটা জেলা কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক সব জায়গাতেই আছে, পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে আছে। এর ফলে যেটা হচ্ছে আরেকটা হলো যে রোগীরা চায় যে হয়তো আমাকে দেখাচ্ছে, দেখিয়ে সে মনে করলো যে ডক্টর এনামকেও একটু দেখায়। তো আমি যে মতামতটা দিয়েছিলাম রোগীকে, ডক্টর এনাম দেখলেন যে সেটা ঠিকই ছিল, কিন্তু উনি সেটা বললেন না। আসলে উনি আরও একটা ভিন্ন মতামত দিলেন। তো তখন এই যে রোগী একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল যে দুই ডাক্তার তো আমাকে দুই রকম কথা বললো। তখন তার ভিতরে একটা আস্থাহীনতা তৈরি হয়। কিন্তু আমার উচিত ছিল যদি আমি রোগীকে এই সুবিধাটা দিতাম যে আপনি আরও কারো মতামত নিতে চান, সে যদি আমাকে মন খুলে বলতো জি স্যার আমি এনাম স্যারের মতামত নিতে চাই, আমি সুন্দর একটা কমিউনিকেশন করতাম ওনার সঙ্গেই যে দেখেন আমরা দুইজন মিলেই আপনার প্রবলেমটা তাহলে দেখি। এই আমাদের ভিতরে এই অপশন শেয়ারিং কিংবা রোগীর মতামতকে প্রাধান্য দেওয়া, শ্রদ্ধা করা, তার চাওয়াটাকে ফুলফিল করা, যে দেখেন আমরা দুইজন মিলেই বলছি যে আপনার শেষ এই চিকিৎসাটা লাগবে, তখন কিন্তু সে আস্থা পাবে, তখন আর কোথাও যাবে না। যখন সে দেশের বাইরে চলে যায় তার একটাই কমপ্লেন সবচেয়ে বড়, যে চিকিৎসা বাংলাদেশে ছিল কিন্তু আমি আসলে বিভিন্ন জনের কথা শুনে কনফিউজড হয়ে গেছি। কিন্তু দেখেন এই কাজটাই কিন্তু যখন দেশের বাইরে যাচ্ছে তারা কিন্তু এই যে বিক্ষিপ্ততা সেটির নিরসন করছে সবার আগে, তার সাথে প্রাণ খুলে হয়তো কথা বলছে, একেবারে সেখানে সময় দিচ্ছে রোগীকে। হ্যাঁ সময় দিচ্ছে। আমি তো অন্য প্রসঙ্গে আসতে চাই। ডাক্তার অসীম কুমার সাহা, আমরা গাইনি রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেক আধুনিকতার ছোঁয়া আমরা দেখতে পাই, এটি চলছে বাংলাদেশে। এন্ডোস্কোপির কথা তো আমরা শুনেই থাকি, কিন্তু হিস্টেরোস্কোপির কথা তুলনামূলকভাবে আমরা কম শুনি, বা এটি আসলে কোন চিকিৎসায় বেশি কার্যকরী? আমি যদি একটা চিন্তা করি যে একটা ফুল গাছ, একটা ফুল ফুটে গিয়েছে, সেটা হলো আসলে ল্যাপারোস্কোপি। আর কলি হিসাবে যদি বিবেচনা করি তাহলে সেটা হলো হিস্ট্রোস্কোপি। মানে হিস্ট্রোস্কোপি আমাদের দেশে এখনও ল্যাপারোস্কোপির মতো ওইভাবে বিকশিত হয়নি। শুধু আমাদের দেশে না, অন্যান্য দেশেও ইদানিংকালে হিস্ট্রোস্কোপির সম্ভাবনাটা অনেক বেড়ে গেছে। হিস্ট্রোস্কোপি মানে হলো যে হিস্টোরো মানে জরায়ু, স্কোপি মানে দেখা। তাহলে জরায়ুর ভিতরটা যদি আমরা দেখতে পারি, আমরা দেখি এবং একই সাথে চিকিৎসার আমরা যোগাযন্ত্র করি, এই ব্যাপারটাকে হলো কি জরায়ুটাকে ঠিক রেখে জরায়ুর অভ্যন্তরে ভিতরে খুব ছোট্ট একটা হলো অর্গান, এর ভিতরে অনেক সমস্যাগুলো থাকে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য সেটা হলো আমাদের হিস্টোস্কোপিক সার্জারি। আমাদের যে এন্ডোস্কোপিক সার্জারি যে ক্যামেরাগুলো সেগুলো অনেক ছোট হয়ে আসছে এবং অল্প চিকন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা অনেক ভালো করে জিনিসপত্র দেখতে পাচ্ছি। ফলে যেই কারণে হিস্টোস্কোপিক সার্জারিতে ছোট যন্ত্র, ডায়ামিটার কম, প্রযুক্তির উন্নয়নের কারণে আমরা খুব সুন্দর করে ভিতরে ঢুকতে পারছি জরায়ুর ভিতরে, অনেক ক্ষেত্রে অ্যানেস্থেসিয়া ছাড়াও। যে ব্যাপারটা কিন্তু ঢুকে রোগীর কি লাভ হচ্ছে, কোন কোন সমস্যা সমাধান করছে? আচ্ছা, রোগীর ব্যাপারে যেটা হলো ধরেন আমাদের অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং আমাদের দেশের মায়েদের অনেকেরই থাকেন, অস্বাভাবিক রক্তক্ষরণ। কেন অস্বাভাবিক রক্তক্ষরণ এটা আমরা ডায়াগনোজ করতে পারি। আমরা ধরেন মিসিং কপারটি কখনো কখনো হয়, কপারটি ছুটে গেছে বা কোথায় আছে আমরা পাচ্ছি না, তাকে খুঁজে বের করা। এরপরে যেটা হলো যে কখনো কখনো অস্বাভাবিক দেরিতে মাসিক হচ্ছে, কেন এরকম হচ্ছে, জরায়ুর ভিতর কোনো কোনো লেয়ার একসাথে লেগে যাচ্ছে, হ্যাঁ, তখন এদেরকে ছাড়ানোর জন্য। জরায়ুর ভিতর পলিপ থাকে, এন্ডোমেট্রিয়াল পলিপ অথবা এন্ডোসার্ভাইকাল পলিপ। জরায়ুর ভিতর ফাইব্রয়েড থাকে যেটা আমরা বলি মায়োমা, সেই ফাইব্রয়েডগুলো জরায়ুর ভিতরের দিকে যখন থাকে ক্যাভিটির দিকে অতিরিক্ত রক্তক্ষরণ করে, সেই মায়োমাগুলো কিন্তু আমরা সমাধান করতে পারছি। এবং বন্ধ্যাত্ব বিষয়ক আরও অনেক কিছু ব্যাপারে আমরা কিন্তু এই ইস্যুর মাধ্যমে সমাধান করতে পারছি। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আরও আসবো। আমি একটু অধ্যাপক রেজাউল করিম আপনার কাছে জানতে চাই যে স্ক্রিনিং যারা করছেন না বা যারা জানেন না বা যারা তুলনামূলকভাবে উদাসীন, মানে তারা ওই সন্তানের ক্ষেত্রে কত বড় ভয়াবহ ক্ষতি করে ফেলছেন, বা সন্তানটা কত রকম ত্রুটি নিয়ে আসলে পৃথিবীতে আসতে। দেখেন, বাংলাদেশে সরকারি প্রতিবন্ধী সংগঠন তো আছে, সরকারের সেবা আছে, সেটা কিন্তু প্রতিবন্ধী হয়ে যাওয়ার পরে বটেই তাদেরকে সেটা হচ্ছে এই প্রতিবন্ধীরা
সংসারের, সমাজের, রাষ্ট্রের বোঝা। তো কিছু কিছু প্রতিবন্ধী শিশুর কারণ হচ্ছে তার বাবা মারা সেই ত্রুটিযুক্ত ডিএনএ বহন করে, কিন্তু তারা ভোগে না, আমরা ওদেরকে বাহক বলি। আর কিছু প্রতিবন্ধী আছে যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেমন আমরা বলি যে বাহকে বিয়ে না হলে সমস্যা নাই, কিন্তু ডাউন সিনড্রোম নামে যে একটা প্রতিবন্ধী শিশু আছে, এটা বাংলাদেশে এখন প্রায় 2 থেকে 2.5 লাখ আছে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে যেহেতু প্রায় 8,000 সন্তানের জন্ম হয় প্রতিদিন, প্রায় 15টি সন্তান কিন্তু হচ্ছে ডাউন সিনড্রোম। আমাদের পরিচিত জনদের ভিতরে তাহলে আছে। এই যে ডক্টর এনাম বললেন যাদের চিকিৎসা দিয়ে উনি সন্তান ধারণ করাচ্ছেন, দেখা গেল সেই মহিলাদের বয়স বেশি। তো বয়স বেশি হলে প্রতিবন্ধী শিশুর জন্মদানের আশঙ্কাও বেশি। তাহলে এই যে আমি যদি স্ক্রিনিং না করি যে সন্তানটি গর্ভে এসেছে সে কি সুস্থ সন্তান হবে না বিকলাঙ্গ হবে নাকি ডিএনএ ঘটিত ত্রুটিযুক্ত হবে, তাহলে প্রথম 3 মাসেই কিন্তু এগুলো বের করা সম্ভব। পরীক্ষা করতে হবে যে আপনি যে গর্ভধারণ করেছেন, আপনার যেমন আমি রক্ত পরীক্ষা করে ডায়াবেটিস কিংবা থাইরয়েড কিংবা প্রেশার চেক করছি, তেমনই কিন্তু সন্তানকেও আমি চেক করব যে এই সন্তানটি আপনার সুস্থ কিনা। মায়ের চাওয়াটা তো সেটাই যে আমি তো সুস্থ সন্তান চাই। এর বেস্ট টাইম হচ্ছে প্রথম 3 মাস। বেস্ট টাইম হচ্ছে প্রথম 3 মাসে 11 থেকে 14 সপ্তাহের ভিতরে। এবং ইন্টারেস্টিংলি এটা কিন্তু শুধুমাত্র একটা আল্ট্রাসাউন্ড, আমরা বলি এন্টি স্ক্যান, যে আল্ট্রাসাউন্ড করে কিন্তু জানা যায় যে বাচ্চা আসলে ডাউন সিনড্রোম একটা বিশেষ ধরনের আল্ট্রাসাউন্ড, মানে যারা দক্ষ সোনোলজিস্ট তারা কিন্তু শতকরা 80% এখান থেকে ধরে বলা যায়, সেটা বলা যায়। এবং তার সাথে কিছু রক্ত পরীক্ষা করলে শতকরা 90% ধরে ফেলা সম্ভব। এখন বাংলাদেশে আচ্ছা, এই সেবাগুলো চালু আছে। এই প্রসঙ্গে আমি আসছি, ছোট্ট একটি বিরতি নিয়ে আমরা আলোচনায় ফিরছি। ডাক্তার রেজাউল করিম, আমি আরেকটি বিষয় একেবারে শুরুতে জানতে চেয়েছিলাম যে আত্মীয় স্বজন যারা বিয়ে করে ইতিমধ্যে আপনার চেম্বারে এসে পড়েছে, তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ? একটি বিপদ তো তারা করেছেন আসলে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানে এটুকু আবিষ্কার হয়ে গেছে যে এই দম্পতি তারা যদি আত্মীয় স্বজন হয় কিংবা না হয়, তারা যদি সন্তান নেওয়ার আগে আমার কাছে আসে, এসে বলে যে আমি জানতে চাই যে আমরা কি এমন কোনো রোগ বহন করছি যেটা আমার পরবর্তী প্রজন্মতে হতে পারে। তো দেশে দেশে যেই রোগটা বেশি সাধারণত সেই টেস্টগুলো করা হয়। যেমন বাংলাদেশে প্রায় শতকরা 12 জন মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক, মানে প্রায় 1.5 থেকে 2 কোটি। তাহলে আমরা প্রথমেই যেটা করি যে 2 জন কি থ্যালাসেমিয়ার বাহক কিনা, এই টেস্টটা আমরা সাধারণ দেখে এটা বেশি করি। আরও কথা আছে, থ্যালাসেমিয়া ছাড়াও, ডাউন সিনড্রোম ছাড়াও প্রায় 7,000 রোগ আছে যেটা মানুষ শরীরে বহন করে এবং ওই ধরনের জন্মগত ত্রুটিযুক্ত সন্তানের জন্ম হয়। এখন কেউ যদি জানতে চায় যে আমরা 7,000 জিনগত রোগ, তো এখন আত্মীয় স্বজনের বিয়ের ক্ষেত্রে মানে এই বিজ্ঞানসম্মত ব্যাখ্যাটা কি? এটা কি ডাবল লোড হচ্ছে এরকম? বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হলো আমি এসেছি, আমার মা, আমরা 8 ভাই বোন, আসলে আমরা একই ডিএনএ থেকে চলে এসেছি। আচ্ছা, তার মানে রোগগুলোও কিন্তু ওইভাবে আমাদের ভিতরে বহন করছে। জি। তো যখন 2 জনের গায়েও যদি একটা রোগ থাকে, আমি বহন করছি, আমার খালাতো বোন বহন করছে, সেটা যখন এই 2 জনের বহনকারী রোগটা 2 জনের কাছ থেকে ডিফেক্টিভ ডিএনএটা চলে যাবে সন্তানের গায়ে, তখনই কিন্তু জন্মগত ত্রুটিযুক্ত রোগ হবে। তো এখন আগে হয়তো এটা ডরমেন্ট ছিল, কিন্তু এর হলো প্রমিনেন্ট হয়ে যাবে। আচ্ছা, তখন কিছু তো আমরা ইতিহাস জানি, প্রথমে জিজ্ঞাসা করি আপনাদের বংশে কি কোনো রোগ আছে? কেউ বলতে পারে আমাদের ছেলে সন্তানদের এরকম রোগ আছে, আমাদের SMA নামে বিকলাঙ্গ একটি রোগ আছে, কিংবা আমাদের কোনো ভাইয়ের কিংবা বোনের একটা সন্তান মাসে মাসে রক্ত নেয়, তখন আমরা ধারণা করি এদের ভিতরে এই রোগটা থাকতে পারে। তারপরও কেউ যদি জানতে চায় যে আমি ওই 7,000 আবিষ্কৃত রোগের বাহক কিনা, আমরা 2 জনই জানতে চাই, আপনি জেনে দেন, তখন আমরা জিন সিকোয়েন্সিং করি। জিন সিকোয়েন্সে 7,000ই ধরা পড়বে, একবারে 7,000 রোগ ধরা পড়বে। যে আমাদের সন্তান ত্রুটিমুক্ত হবে কিনা আপনি আগেই বুঝতে পারবেন। কিন্তু যদি ধরা পড়ে, এখানে একটি সমস্যা হচ্ছে যে মানে সন্তান এসেছে কিনা গর্ভে এটি জানতে জানতেই তো 1 মাস পার হয়ে যায়, হয় কিনা আসলে কি হয় সাধারণত বাংলাদেশে? সন্তান জানতে জানতেই তো 1 মাস পার হয়ে যায়। জি, কিন্তু তারপর যখন আমাদের কাছে প্রথমে আসে, তখন কিন্তু আমরা তাদেরকে এই তথ্যগুলো দেই যে আমরা এই স্ক্রিনিং তো হাজবেন্ড ওয়াইফকেই করা হয়, যে তাদের সন্তানের আগে আসে তাহলে তো আমরা তাদেরকে আগে স্ক্রিনিং করলাম, তখন কিন্তু তখনই ওদের হাতে একটা তথ্য থাকে যে সন্তান আসলে কিন্তু সন্তানের প্রবাবিলিটি কত লাগবে। তারপরে সন্তান যখন গর্ভে আসলো, তখন আবার কিছু স্ক্রিনিং সিস্টেম আছে এই সন্তানটা আসলে এফেক্টেড কিনা। ধরা পড়লো যে তারা
আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে করে ফেলেছে, এবং আমার পরীক্ষাতে আসলো যে হ্যাঁ সত্যি আপনারা এমন একটি খুব ডিফেক্টিভ ডিএনএ ক্যারি করছেন যেটা সন্তানে গেলে কিন্তু সন্তানের অনেক সমস্যা হবে, তখনও একটা বুদ্ধি আছে। এটাই চিকিৎসা বিজ্ঞানের নতুন, এবং আমরা বাংলাদেশে যেটা করছি যে 11 থেকে 14 সপ্তাহ যখন বাচ্চাটা কেবল 1 ইঞ্চি থাকে, মানে ভ্রূণ থাকে, তখন কিন্তু ওই ভ্রূণের ডিএনএ সংগ্রহ করে আমরা ওদেরকে বলতে পারছি যে এই সন্তানটি কিন্তু আপনার মতো বাহক হয়েছে, অথবা এই সন্তানটি একেবারেই ত্রুটিযুক্ত সন্তান হবে যেটি পৃথিবীতে আসার পরে আসলে আরেকটা কাজল ভাই, অথবা বিকলাঙ্গ হয়ে বেঁচে থাকবে, অথবা একেবারে সুস্থ। এই কথাটা এমন একটা টাইমে আমি এই দম্পতিকে দিতে পারছি ইনফরমেশনটা, যে তখন সিদ্ধান্ত নিতে পারে যে আমি টার্মিনেট করবে নাকি রেখে দিবে। গর্ভাবস্থা আরেকটা পদ্ধতি কিন্তু কাজল ভাই হয়তো একটু অ্যাড করি, ওই যে বললো 11 থেকে 14 সপ্তাহ, তার আগেও কিন্তু আরেকটা পরীক্ষা আছে, এটাকে বলি আমরা এনআইপিটি, যে মায়ের রক্ত পরীক্ষা করে কিন্তু বলা সম্ভব বাচ্চাটার কি জেনেটিক প্রবলেম আছে কিনা। আচ্ছা, সেটা একটা অতি আধুনিকতম, এটাও কিন্তু বাংলাদেশে এখন হয়, ওনারা করেন যে এনআইপিটি, যে মায়ের রক্ত পরীক্ষা করে বলা যায় যে বাচ্চার। আমি যতটুকু জানি সব কিছুই তো 3 মাসের মধ্যে হতে হবে। 3 মাসের মধ্যে। আমি যতটুকু জানি কাজল ভাই এইসব ক্ষেত্রে পায়োনিয়র আমাদের দেশে। হ্যাঁ, উনি আমি আমাদের যখন এই ধরনের পেশেন্টগুলো আসে তখন কিন্তু আমরা ওনার কাছেই পাঠাই। একই সাথে ওনার কথা ধরে আরেকটা কথা, যে কথাটা বলেছিলেন, প্রায় 12% আমাদের দেশের সাধারণ পপুলেশন কোনো না কোনো থ্যালাসেমিয়া রিলেটেড কোনো তাদের সমস্যা আছে। ফলে শুধু যে আত্মীয় বিয়ে তা না, অনাত্মীয় বিয়েদের মধ্যেও কিন্তু অনেক বড় অংশ কিন্তু থাকছে। মানে 12% মানে আপনি ধরেন প্রতি 8 জনে 1 জন বা 9 জনে 1 জন যদি থাকে, ফলে তাদের মধ্যে বিয়ে হলেও কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে। শুধু যে আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে না হলে আমি সেফ, ব্যাপারটা কিন্তু তা না। সেটা স্ক্রিনিং এর ব্যাপারে আমি ইউনিভার্সাল স্ক্রিনিং হওয়া উচিত প্রতিটা। মানে সোজা কথা হচ্ছে যে আমি বিয়ে করছি, আমার আগে থেকে যদি আমি প্ল্যানিং করতে পারি তাহলে তো ভালো, যে আমি কাকে বিয়ে করছি। আর সন্তান গর্ভধারণের আগেই একবার প্ল্যানিং দরকার, যে আমার পরীক্ষা নিরীক্ষা, যদি আমি সন্তান নিয়েও ফেলি তখন তো পরীক্ষা নিরীক্ষা আমাকে মাস্ট করতেই হচ্ছে আর কি। আপনি বোধহয় কিছু যোগ করতে ওটাই আমাদের ইনফার্টিলিটি, যারা বন্ধাত্ব ভুগতেছে, ওই যে বললাম যে ম্যাক্সিমাম রোগীতে দেখা যায় বয়স 35 এর পরে আসে, যে কাজল ভাই যেটা বলতেছিলেন, বয়স 35 কিন্তু একটা হলো কাট অফ পয়েন্ট, ভেরি ডেঞ্জারাস বয়স। বয়স 35 ক্রস করলে কিন্তু তাদের বাচ্চাদের কিন্তু এই যে অ্যাবনর্মাল ত্রুটিগুলি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইসব রোগীদের কিন্তু আমরা রুটিনলি কিন্তু স্ক্রিনিং করি। ওই যে বললাম যে একটা হলো যে আগে কনসিভ করার আগে, আবার কনসিভ করার সাথে সাথে কিন্তু আমরা ওই যে বললাম যে এনআইপিটি করতে পারি, এটা আমরা 9 to 10 উইকসেই করা যায়। আর যেটা বলতেছে যে অ্যান্টি স্ক্যান বলি আমরা, যে আল্ট্রাসাউন্ড করে কিন্তু কিছু মার্কার দেখে বলা যায়, এটা কিন্তু খুবই স্পেশালাইজড আল্ট্রাসাউন্ড, কনভেনশনাল কোনো আল্ট্রাসাউন্ড না, সেটা যেমন করা যায়। আরেকটা হচ্ছে যে যদি এইসব ক্ষেত্রে স্ক্রিনিংয়ে ধরা পড়ে যে এই প্রবলেমগুলি আছে, তখন এগুলিকে কনফার্ম করার জন্য ওনারা যে আধুনিকতম পদ্ধতি, যে মায়ের পেটের পানিটা, যে আমরা বলি অ্যামনিওসেন্টেসিস বা প্ল্যাসেন্টার একটা অংশ বের করে বাচ্চাটাকে কনফার্ম করে দেন ডিসিশন নেওয়া যে এই প্রেগনেন্সিটা সে কন্টিনিউ করবে নাকি টার্মিনেট করবে। সো এই আধুনিকতম পদ্ধতি কিন্তু অনেক মানুষই জানে না যে বাংলাদেশে অ্যাভেলেবল। সবার ধারণা যে এগুলি বোধহয় ইন্ডিয়াতেই হয়, কিন্তু আমাদের দেশে কিন্তু এগুলি হচ্ছে। কিন্তু আপনি যে ফার্টিলিটির প্রশ্ন যদি আসি, যে 35 বছর যে নারীর হয়েছে তারাও তো পার্শ্ববর্তী দেশে গিয়ে, যেটি ডোনারিজম আমরা বলি, যেটি গোপন করে, বা যেহেতু বাংলাদেশে এটি আইনগত বিধিনিষেধ এখানে আছে, তো হাসতে হাসতে তো বাচ্চা নিয়ে চলে আসছে, এটা দেখে তো আরো 10 জন লোক চলে যাচ্ছে। এই ব্যাপারে একটু বলেন না। সেটা হলো যে আমাদের একটা হলো যে একটা দেশ তো আসলে, বা একটা মেডিকেল সিস্টেম ব্যবস্থা তো আইনের উপরই চলে বটে। এখন আপনার সোশিও ইকোনমিক কন্ডিশন, আপনার কালচারাল ভিউ, এগুলি তো আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যা খুশি তাই তো করতে পারেন না। একটা যেমন আমাদের সমাজ ব্যবস্থা যেরকম, ডোনারটা ওইভাবে বলে দেওয়াটা আমাদের জন্য খুবই আসলে আমাদের বিব্রতকর, রোগীরাও মানে, কিন্তু অনেক পেশেন্টই তো এটা ইন্ডিয়াতে চাইছে। আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যে ডোনার করে দেন, কিন্তু আমাদের দেশে তো সেই সুযোগ ব্যবস্থাটা নাই। কিন্তু আমি জানতে চাচ্ছি যে আপনার কাছে হয়তো চাইলো, আপনি শরিয়াতের বাধা বলেন বা আইনের বাধা আপনি করলেন না, কিন্তু এটি কি হরহামেশা অন্য কোথাও হচ্ছে যে এটি হয়তো তাকে জানানোই হলো না, এমনও হয়? না, জানানো হয়, আমাদের জানানো হয়। আমরা তো রোগীকে তার অপশনগুলি বলে দিই যে আপনার এই অপশন, যে আপনার নিজের ডিম্বাণু দিয়ে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা কতটুকু,
বা অন্য আদার কি অপশন আছে, মানে সেটা সে ওয়েলকাম করছে। ইভেন আমরা ধরেন পালক বাচ্চা নেওয়ার অ্যাডপশনও তো একটা চিকিৎসা পদ্ধতি, এখন রোগী কোনটা নিবে সেটা তো তার অধিকার। কিন্তু আপনি বলছেন যে এটা এমন হয় না যে তাকে জানানো হয় না, তিনটা অপশনই আমরা জানাই। আচ্ছা, তিনটা অপশনই জানাই যে আপনার এই তিনটা অপশন আছে। এক হচ্ছে আপনার নিজেরটা দিয়ে চিকিৎসা করতে পারেন, 2 অপশন যদি আপনারা এগ্রি করেন ডোনারের অপশন আছে, সেটা আমাদের দেশে অ্যাভেলেবল না, বাট আপনি করতে পারেন। 3rd অপশন, আপনি যদি এগুলো কিছুই না নিতে চান, জীবনের তো একটা অবলম্বন দরকার, কেউ তো অ্যাডপশন নিয়েও পালক বাচ্চা নিয়েও ভালো আছে। আচ্ছা, আমি আসবো ডাক্তার অসীম কুমার, আপনার কাছে একটু জানতে চাই যে বন্ধ্যাত্বের ক্ষেত্রে মানে হিস্টেরোস্কোপির কোনো রোল আছে কিনা? অবশ্যই। আচ্ছা, সেটা বরঞ্চ হিস্টোস্কোপিক রোল বন্ধ্যাত্বের ক্ষেত্রে একটু বেশি। আচ্ছা, কারণ বন্ধ্যাত্বের ক্ষেত্রে যে ব্যাপারটা হলো, বিশেষ করে আমি পুরুষ বন্ধ্যাত্বে না, স্ত্রী রোগের বন্ধ্যাত্বের কারণগুলোর ক্ষেত্রে, বন্ধ্যাত্বের ক্ষেত্রে বাচ্চা যেটা হবে সে বাচ্চা থাকবে কোথায়? জরায়ুতে। ফলে সেই জরায়ুটাকে বাচ্চা হওয়ার জন্য উপযুক্ত করা, রাখা, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এবং জরায়ুটাকে ঠিক রেখে, জরায়ুটাকে না ফেলে, ফলে জরায়ুর অভ্যন্তরে যা যা সমস্যাগুলো আছে সেটা কিন্তু আমরা হিস্টোস্কোপির সাহায্যে সমাধান করতে পারি। যেমন মূলত 3টা ফ্যাক্টর। ইউট্রাইন ক্যাভিটির ভিতরে যে সমস্যাগুলো থাকে, যেমন পলিপ থাকতে পারে, ফাইব্রয়েড থাকতে পারে, যেগুলোর কারণে বাচ্চা আসতে মানে বাধাপ্রাপ্ত হয়, সেটা সমাধান করতে পারি। অনেক সময় অ্যাসারম্যান সিনড্রোম, হ্যাঁ, যদি ডিএনসি করার পরে অনেক সময় মাসিক বন্ধ হয়ে যায়, 2 লেয়ার একত্রিত হয়ে যায়, সেগুলোকে আমরা ছাড়িয়ে দিতে পারি, সেটা সম্ভব আমাদের হিস্টোস্কোপির সাহায্যে। আরেকটা হলো আমাদের দেশে যেটা বলি যে আমাদের দেশে খুবই ইম্পর্টেন্ট, আমরা ইনফার্টিলিটি স্পেশালিস্টরা যেটা ভুগি যে মানে জরায়ুটা কি, জরায়ুটা হচ্ছে ভূমি, মাটি যদি উর্বর না হয় তাহলে তো ফসল হবে না। সে আপনার বাচ্চাটা বসবে এখানে গ্রোথ হবে, যদি মাটিটা ভালো না হয় তাহলে তো এখানে বসবে না, ইমপ্ল্যান্টেশন বলি আমরা ডাক্তারি ভাষায়। তো ধরেন ওই যেগুলি বললো পলিপ আছে কিনা, ফাইব্রয়েড আছে, এগুলি কিচ্ছু নাই, তারপরেও মাটিটা উর্বর না, আমরা সেটা থিন বলি, যে এটার থিকনেস মিনিমাম যদি 7 মিলিমিটার না হয় তাহলে বাচ্চাটা বসবে না। আবার এটার একটা ক্যারেক্টার আছে, হিস্টেরোস্কোপির কোনো রোল আছে কিনা সেখানেই বলতেছি, সেখানেও রোল আছে। বন্ধ্যাত্ব সমস্যার একটা বড় সমস্যা হলো জরায়ুর গঠনগত ত্রুটি। তার মানে যেখানে সন্তান ধারণ হবে, তো বেশিরভাগ ক্ষেত্রে এই ত্রুটিটা কিন্তু সাধারণ কেউ ধরতে পারে না, তখন আমরা এই রোগীগুলাকে ওনাদের কাছে রেফার করি। আরেকটা হলো আমাদের দেশে কিন্তু দেখে দেন তো, তখন ওরা বলে যে জরায়ুর ভিতরে ছোট পলিপ আছে, অথবা ছোট টিউমার আছে, অথবা পর্দা আছে, কিংবা যতটুকু জায়গা প্রয়োজন একটা সন্তান ধারণের জন্য সেরকম জায়গা নেই। আরেকটা ব্যাপার এর সাথে অ্যাড করি যে বারবার বাচ্চা নষ্ট হচ্ছে, বিশেষ করে মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন, 4 থেকে 6 মাসে বাচ্চা নষ্ট হচ্ছে, সময়ের আগে অকাল প্রসব যেটা বলি, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু জ্বরের আকৃতিগত ত্রুটি থাকে, মাঝখানে পর্দা থাকে। এমনও হয়েছে যে 7-8 বার বাচ্চা নষ্ট হওয়ার পরে, পর্দা রিমুভ করার পরে তারা একটা সুস্থ বাচ্চা পেল। এই ধরনের রেকর্ডও কিন্তু আমাদের কাছে আছে, এবং এই ধরনের সার্জারি কিন্তু আমরা খুব কমনলি করছি, অহরহই করছি। মূল কথা যেটা হলো যে জরায়ুর ভিতরে যা সমস্যা সবগুলাই অলমোস্ট হিস্টোস্কোপির সাহায্যে দূর করা সম্ভব। এমনকি যে টিউব বন্ধ থাকে, অনেক সময় টিউবাল ব্লক থাকে, ফেলোপিয়ান টিউব, সেই টিউবাল ব্লকের যেটা কর্ণতে ব্লক থাকে জরায়ুর সাথে যে অংশটুকু, সেগুলোও কিন্তু আমরা কারেকশন করতে পারছি হিস্টোস্কোপির সাহায্যে, সাথে ল্যাপারোস্কোপিরও কখনো কখনো প্রয়োজন পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক রেজাউল করিম, আপনার কাছে জানতে চাই যে একটু পরের প্রশ্ন একটু আগে করতে চাই যে এই যারা মিস করলো বা কোনো না কোনোভাবে আপনার কাছে আসতে পারলো না বা চিকিৎসকের কাছে স্ক্রিনিং হলো না, সন্তান জন্মের পরপর তাদের জন্য কোনো সতর্কতা আছে? একেবারে গোল্ডেন টাইম বা 1 মাস বা 7 দিন কি করে এই প্রবলেমগুলো আসলে জানা যেতে পারে? তখন কি আদৌ কোনো বেনিফিট হয় কিনা? হ্যাঁ, আপনার কথা সত্যি যে আদর্শভাবে যদি আমি একটি প্রসব চিন্তা করি, তাহলে প্রসব যেখানে হচ্ছে, আমরা ডেলিভারি রুম বলি বা যেখানেই বলি, সেখানে একজন নবজাতক বিশেষজ্ঞের উপস্থিতি প্রয়োজন তার সামনে, অথবা সেই মাকে তেমন সেন্টারে যাওয়া উচিত যেখানে একজন নিউরোলজিস্ট যেন থাকে। তো যেহেতু উনি জানবেন যে এই বাচ্চাটির কিন্তু কখনো স্ক্রিনিং করা হয়নি, যে কোনো সমস্যায় হতে পারে, তো আমরা যখন বাচ্চাটি তাকে দিয়ে দিই তখন তার কাজ হচ্ছে দুটো। একটা হচ্ছে সে মাথা থেকে পা পর্যন্ত শারীরিক কোনো ত্রুটি আছে কিনা উনি সব পরীক্ষা করে দেখেন, প্রথম কাজ তার এটা।
সে ঠিকমতো শ্বাস নিচ্ছে কিনা বাকিটা দেখেন। এরপরে 1-2 দিনের ভিতরেই উনি একটা ধারণা করেন যে বাচ্চা তো ঠিকমতো খাচ্ছে না, কিংবা সে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারছে না, কিংবা তাকে একটু ল্যাথার্জিক মনে হচ্ছে, শৈথিল্য মনে হচ্ছে। কেন? তখন কিন্তু উনি কিছু পরীক্ষা বলে, আমরা বলি নিউবর্ন স্ক্রিনিং বা নবজাতকের স্ক্রিনিং পরীক্ষা, যে সে কি কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছে। যদি তখন সেটা নির্ণয় করা যায় তাহলে কিন্তু সেই রোগটা কীরকম, তার পরিণতি কী হবে, সাইন সিমটম কী হবে, তার খাওয়া দাওয়া কীরকম হবে, ওষুধপত্র চিকিৎসা কীরকম হবে, সেই মাকে কিন্তু একটা ধারণা দেওয়া যাবে, গাইডলাইন দেওয়া যায়। বেশিরভাগ রোগী যদি খুব কম সময়ের ভিতরে নির্ণয় করা যায়, খুব আর্লি স্টেজে, তাহলে কিন্তু তার দিকটা ভালো। তবে কতটুকু সে এখন যদি কেউ ডাউন সিনড্রোম নিয়ে চলে আসে, আপনি তো খুব বেশি জীবন যাপন করবে, সেটা কিন্তু তার ওই থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে গেছে, আপনি অনেক কিছু করতে পারছেন না, তখন তাকে ওইভাবে কাজে ত্রুটিটা কিরকম, মানে এটার উপর ডিপেন্ড করে মারাত্মক ত্রুটি নাকি চিকিৎসা নিয়ে কোনো। তবে বারবার একটি কথা হচ্ছে যে সন্তান মানে মায়ের গর্ভে আসা 3 মাসের মধ্যে তাকে যত ধরনের স্ক্রিনিং করা প্রয়োজন চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে করে নেওয়া উচিত আর কি। ডাক্তার FM এনামুল হক, আপনার কাছে জানবো যে টেস্ট টিউব বেবি নিয়ে তো আমাদের বিশাল আলোচনা বা অনেকের আগ্রহ, যাদের কোনোভাবেই হচ্ছে না। টেস্ট টিউব বেবির এমনি বাংলাদেশের বর্তমান অবস্থা কি? অনেকগুলো সেন্টার তো আমরা জানি 15, 17, 20টা বা শুনছি আর কি। মানে কাদের আসলে প্রয়োজন, এই সংখ্যাটি কত কম সংখ্যক মানুষের আসলে টেস্ট টিউব বেবি প্রয়োজন, বা এটির ধারণাটাও যদি একটু দেন। হ্যাঁ, টেস্ট টিউবটা হচ্ছে সবচেয়ে আধুনিকতম চিকিৎসা এবং আমরা বলি যে শেষ চিকিৎসা, শেষ ভরসা। সবার তো আর লাগে না। ওই যে বললাম যে প্রাইমারি লেভেলে যে সমস্ত সমস্যা, যে প্রথমে আমরা বলতেছিলাম যে কমন সমস্যাগুলি তো প্রাইমারি লেভেলে ডাক্তাররাই, যাদের ধরেন ওভুলেশনের সমস্যা বা যাদের ওই যে বলতেছে যে শুধু জরায়ুতে একটা পলিপ আছে বা আছে, এগুলি তো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি লেভেলেই সমাধান করা সম্ভব। আমাদের কাছে কারা আসে? যাদের ধরেন পুরুষের বেলায় আমরা বলি যে এক্সট্রিম কেস, যে তার শুক্রাণুই নাই বা শুক্রাণু আছে খুবই কম, কারণ পুরুষের বন্ধ্যাত্ব কিন্তু দিন দিন বাড়তেছে আমাদের দেশে। IVF এর একটা বড় কারণ কিন্তু আসলে পুরুষের সমস্যার কারণে। এর মধ্যে আমাদের দূষণও আছে, আমরা চ্যাম্পিয়ন। আমরা তো পৃথিবীর সবচাইতে দূষিত শহরে বসবাস করি, তো এটা আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবনযাত্রা, এগুলি দায়ী। তাহলে IVF এর 1 নম্বর ইন্ডিকেশন কিন্তু আসলে পুরুষের জটিলতম সমস্যা, মানে হচ্ছে শুক্রাণু সংখ্যা খুবই কম, নরচরা হয়তো একদমই নাই, অথবা অ্যাজোস্পার্মিয়া, মানে তার শুক্রাণু, বীর্যের মধ্যে কোনো শুক্রাণু নাই। কাজে সেই ক্ষেত্রে তো আমাদেরকে ইন্টারভেনশন করতে হয়, মানে শুক্রাণুটা তার টেস্টিস থেকে বা রাস্তা থেকে বের করতে হয়। তারপরে বের করে তো আর কি করবো, এটা বের করে আমাদেরকে কি করতে হয়, তার ওয়াইফের ডিম্বাণুর মধ্যে ঢুকিয়ে বাচ্চা তৈরি করতে হয়। এটাই হলো টেস্ট টিউব। একটা মেয়ে দেখা যায় যে অনেক বছর ধরে চেষ্টা করতেছে লোকাল লেভেলে, আমাদের এখানে যখন আসে তার ডিম্বাণুর রিজার্ভ খুব কম। AMH হচ্ছে আমরা বলি 1-এর উপরে থাকলে ভালো। এর AMH আমাদের এখানে যখন আসে 0.5, 0.3, 0.2, মানে তার ডিম্বাণুর রিজার্ভ খুব কম। অথবা কারো টিউব বন্ধ, ওই যে বললাম টিউবারকুলোসিস একটা অসুখ, ক্রনিক ইনফেকশন হয়েছে, আগে কোনো অপারেশন হয়েছে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অসুখ যেটা আমরা বলতে চাই যে এন্ডোমেট্রিওসিস নামে একটা অসুখ। এন্ডোমেট্রিওসিস মানে হলো এমন একটা অসুখ যে মেয়েদের হলো মাসিকটা হয় জরায়ুর ভিতর থেকে। এই জরায়ুর ভিতরে যে উপাদানগুলি আছে এন্ডোমেট্রিয়াম, এই স্ট্রাকচারটা শরীরের অন্য যে কোনো জায়গায় থাকলে এটাকে আমরা বলি যে এন্ডোমেট্রিওসিস। এন্ড কমনলি দেখা যায় পেটের ভিতরে এই সমস্যাগুলি থাকে, ওভারিতে থাকে, পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, এইসবের জায়গায় এই এন্ডোমেট্রিয়াল টিস্যু থাকে। ফলে ওইখানে কি হয়, প্রত্যেক মাসে মাসিক হয়, রক্ত জমা হয়, ফলে আলাদা অন্য যারা স্ট্রাকচার থাকে একটা আরেকটার সাথে লেগে যায়, ফলে তাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা একদম কমে যায়। তো এইসব এক্সট্রিম কিছু কেস যাদের টিউবাল ব্লক হয়ে গেছে, সিভিয়ার এন্ডোমেট্রিওসিস, হ্যাঁ, এই যে বললাম টিউবারকুলোসিস বললাম, এদের ক্ষেত্রে তো নরমালি আসলে বাচ্চা হওয়া সম্ভব না। তখন আমাদেরকে এটার বাইপাস, মানে বিকল্প কি? বিকল্প হচ্ছে ওনার ডিম্বাণুটাকে আমরা বড় করি, ডিম্বাণুটা আমরা পেটের ভিতর থেকে বের করি আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে, তখন হাজব্যান্ডের স্পার্মটা আমরা এই ডিম্বাণুর মধ্যে ঢুকিয়ে বাচ্চা তৈরি করি। এইটাই টেস্ট টিউব। এটা সাধারণ মানুষের বোঝার জন্য বললাম। আমরা যদি বলি যে 100 জন দম্পতি যদি বন্ধ্যত্ব সমস্যায় ভোগে, তাহলে শতকরা 90 জনের কিন্তু প্রাথমিক কিংবা দ্বিতীয় চিকিৎসা হয়ে যাচ্ছে, রাইট। আর শতকরা 10 জন দম্পতির হয়তো এই IVF বা টেস্ট টিউব বেবি লাগবে। তবে এর নতুন নতুন কারণও যোগ হচ্ছে ইদানিং। যেমন ধরেন
স্বামী বিদেশে থাকে, সেটা 5 বছর পর পর সে এটা একটা 15 দিনের জন্য, 1 সমস্যা। মাসের জন্য কারণ আসে। আমাদের দেশে তো আমরা রেমিটেন্স তাকে তো যোদ্ধা বলতে বেশি। পারছি না যে 6 মাস 1 বছর আপনি থাকেন, এমনিতেই সন্তান হবে। প্রবাসীদের জন্য আমি আরেকটা জিনিস বলি, দেখেন চিকিৎসার ধারাবাহিকতা রক্ষা করাটা অনেক বড় একটা ব্যাপার। আপনারা 2 মাস পর পর 2 বছর পর পর এসে 2 মাস থাকবেন, 1 মাস থাকবেন, তাতে আসলে হয় না। একই সাথে আপনি বিদেশে থাকা অবস্থায় ব্যবস্থা নিয়ে আসেন বা আপনার লোককে বলে আসেন মালিককে যে আমাকে কিন্তু পরে বউ নিয়ে আসতে হবে, 2-3 মাস আমি ভিজিট বিষয়ে বউকে নিয়ে আসবো, তাহলে কিন্তু 4 থেকে 6 মাস থাকা হয় একসাথে। তাহলে একটা বড় সেটা percentage সকলের কিন্তু- কপালে জোটে না তো, এই হ্যাঁ, ছুটিটা তো হয় না। মানে যদি সুযোগ সেই থাকে। জন্য আমরা সেটা। বলি যে কি আমাদের কিন্তু দেশে এটা খুবই ইজি, আমরা কিন্তু হাজবেন্ড যখন দেশে আসে তখন তার sperm সিমেন্টটা কিন্তু আমি রেখে ফ্রিজ দিতে করে রাখতে পারি। এই ফ্যাসিলিটিস কিন্তু আমাদের আছে। আমরা সিমেন্টটা ফ্রিজ করে রাখলে উনি আরো 3-4 মাস কিন্তু চিকিৎসা আইইউআই নামে একটা পদ্ধতি আছে সেটা করতে পারবেন। আরেকটা জিনিস যেটা হলো যে এই যে চিকিৎসাটা, এটা আসলে বইপত্রে কোথাও কিন্তু নাই, এটা প্রয়োজনের ক্ষেত্রে আমরা আসলে এইভাবে করতে হচ্ছে। Improvise এটা করা হচ্ছে এক আর কি। ধরনের ফোর্স ফার্টিলিটি হয়ে যায়, ইনফার্টিলিটি না। আসলে আমি তো শুনি নাই, আজকে প্রথম শুনছি যে এভাবেও হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার অসীম কুমার সাহা, আপনি এই যে হিস্টেরোস্কোপির কথা আমরা বলছি, যেটি কম প্রচলিত এখনও, কিন্তু তারপর আপনি নরসিংদীতে একটি সেন্টার করেছেন, প্রচুর মানুষকে শেখাচ্ছেন, ঢাকা থেকেও মানুষরা গিয়ে শিখছে আর কি, বিশেষ করে চিকিৎসকরা শিখছে। এটিকে আরও ছড়িয়ে দেয়া মানে কিভাবে সম্ভব, বা আপনি কতজনকে এখন পর্যন্ত প্রশিক্ষণ দিতে পারলেন? ধন্যবাদ। আসলে এই ব্যাপারটা নতুন, ট্রেনিংয়ের ব্যাপারটা আমি চিন্তা করেছি একটু ভিন্নভাবে। আমি আমার লেভেল থেকে যেটুকু সার্ভিস আমরা দিতে পারি, আমি শুধু নিজে শিখলাম, দেশের বাইরে থেকে অনেকবার গিয়ে শিখে আসলাম। এখন তো দেশের বাইরে চিকিৎসকদের যাওয়ার সুযোগটা অনেক কমে গেছে, ফলে আমি কেন আমাদের দেশের সহকর্মীদেরকে শেখাচ্ছি না? ফলে আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত 82 জনকে আমরা ট্রেনিং দিয়েছি, অনলাইন অফলাইন মিলে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে। হ্যাঁ, এবং তারা যখন কাজ করছে, তারা যখন জানতে পারছে যে এইভাবে এই কাজগুলো করা সম্ভব, তারাও কিন্তু সেইভাবে রোগীদেরকে দেখছে, তাদের দৃষ্টিভঙ্গিটা কিন্তু বদলে যাচ্ছে যে আমাকে এখন জ্বরে ফেলে দেওয়ার দরকার নাই, জ্বর রেখেই কিন্তু আমরা সেই চিকিৎসাটা দিতে পারছি। ফলে এটা একটা বড় একটা ব্যাপার, সবাইকে জানাচ্ছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, সেমিনার করছি। হিস্টেরোস্কোপি আপনি কত সংখ্যক করেছেন, এটার কি কোনো হিসাব আছে নাকি এটা কোনো? আনুমানিক যতটুকু একদম অ্যাকুরেটলি বলতে পারছি না, 1000-এর উপরে প্রসিডিউর আমরা করেছি। এটার রেজাল্ট কি 1000-এর যদি আপনি মানে গবেষণার রেজাল্ট ফল তো বলা কিছু হয়? ডায়াগনস্টিক, কিছু অপারেটিভ, কিন্তু রেজাল্ট হলো অপারেটিভ কাজ করার পরে আমি যখন দেখি একটা হিস্টোস্কোপিক মায়োমেক্টমি করার জন্য সেই রোগী সিলেট থেকে ঢাকা আসলো একটা বড় সেন্টারে, ওইখান থেকে বলে দিল যে না, নরসিংদীতে এটা হয়। করার পরে যখন 2.5 মাস পরে দেখি যে তাদের প্রেগনেন্সি চলে আসছে, তখন এটা চিকিৎসক হিসেবে আমাদের একটা অন্যরকম একটা প্রশান্তি দেয়। কিন্তু ঢাকা থেকে যখন নরসিংদীতে পাঠায় তখন তো ওই রোগীর মানতে কষ্ট হয় যে আমি রাজধানী থেকে না, যাবো সেটা আমাদের নরসিংদী। কাউন্সিল করতে হয়। সেটা আমাদের কাউন্সিলিং করতে হয়। এনাম ভাই পাঠান, কাজল ঠিক ভাই আছে, এটা পাঠান। নিশ্চয়ই এই সমস্যার ব্যাপারটা- সমাধান হচ্ছে এই বলেই তো ব্যাপারটা পরবর্তীতে আমরা আসছেন তারা। আরো ছড়িয়ে দিতে চাচ্ছি। ঢাকাতেও আমরা একটা গ্রুপ ওয়াইজ এটা কাজ করার চেষ্টা ডাক্তার করছি। এনাম, আপনার কাছে একটু জানতে চাই যে এই টেস্ট টিউব বেবি যাদের হচ্ছে, সন্তান হয়ে যাওয়ার পরেও তাদের একটা দ্বিধা থাকে, বা হচ্ছে যে টেস্ট টিউব বেবি যখন নিতে যাচ্ছে অনেকে হয়তো প্রেসক্রিপশনে লিখতে যাচ্ছে যে লিখে দিয়েন না এটি আইভিএফ, মানে এই ভুল ধারণা কেন? এটি তো সব কিছুর মতো স্বাভাবিকই তো আসলে। ওটা আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম, আমাদের এখনো ধারণা যে মানুষ হয়তো, আসলে তো মানুষ খারাপ কথা বলে, যে আশেপাশের মানুষ তো বিরক্ত করে, যে এক হলো বাচ্চা না হলে বিরক্ত করে, আবার বাচ্চা হওয়ার পরে জিজ্ঞেস করে কেমনে হইলো। এটা একটা বড় প্রবলেম। যেমন আমাদের সেন্টারে যদি বলেন আইভিএফের সাকসেস রেট অলমোস্ট আমরা বলতে পারি 50%। ইট ইজ কোয়াইট, আপনি ইন্ডিয়া বলেন, যে কোনো উন্নত দেশ বলেন, তাদের মতোই আমাদের সাকসেস রেট কম্পারেবল। কিন্তু সাকসেস হওয়ার পরে আমরা দেখি অনেক মা বাবা কিন্তু বাচ্চা নিয়ে আর আমাদের সাথে দেখা করে না, পরিচয় দিতে চায় না যে এই মানে বাচ্চাটা এইভাবে হয়েছে। এটা আসলে সামাজিক ব্যবস্থা, কিন্তু এটা তো এটা নাথিং বাট নাথিং, এটা সিম্পল চিকিৎসা এবং এটা তো নর্মাল আসলে। যে মেন্টাল হেলথের ক্ষেত্রে যেমন মনে করো ও পাগল, তো ওইটাও তো একটা চিকিৎসা, না। শারীরিক আর মানসিক। আমি বলতেছি যে আপনি যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করেন তাহলে আপনাকে কি করতে হয়? আপনি কি হসপিটালে যান না? হসপিটালে গিয়ে অন্য মানুষের ব্লাডও তো নেন না, নিজের ব্লাডটাই নেন, আপনি অন্য মানুষের ব্লাড নিচ্ছেন না। তাহলে আইভিএফ পদ্ধতি বা ইয়া পদ্ধতি, এখানে তো আপনারই সেল,
আপনারই শুক্রাণু আর ডিম্বাণু মিলে তো আমরা বাচ্চা তৈরি করতেছি। তো সেই বাচ্চাই আপনার মানে আইভিএফ পদ্ধতিটা এরকম যে প্রকৃতিতে যা যা ঘটনা ঘটে সেটাই অবিকল আমাদের করতে হয়। আমরা যদি এদিক এদিক করি তাহলে কিন্তু আপনি কনসেপ্ট করবেন না, বুঝেন? কিন্তু একেবারে প্রকৃতি আল্লাহ যেভাবে ডিম্বাণু বড় করে ওইভাবেই আমাদের ডিম্বাণু বড় করতে হয়, ওইভাবেই আপনাকে ওইটা ফার্টিলাইজ করতে হয়। এবং ওই যে বললাম এন্ডোমেট্রিয়াম জরায়ুর ভিতরে বসানো, ব্যাপারটা এরকম না জরায়ুতে বসাই দিলেই বাচ্চা হয়ে যায়। আল্লাহ যে সিস্টেম করছে জরায়ুটাকে যেভাবে তৈরি করা হয়, এই যে মাসিকের 2য় দিন থেকে জরায়ু তৈরি হয়, ওভুলেশন হয়, আবার ওভুলেশনের পরই বাচ্চাটা বসে, ঠিক সেম জিনিস আমাদের করতে হয়। কিন্তু মানুষের মানে এই যে এটা অনেকের ধারণা যে এটা হয়তো অন্য কারো বাচ্চা নিয়ে আসছিস, এটা তো তোর বাচ্চা না। এটা মানুষের একটা ভুল ধারণা। সে জানতেই পারছে, সে দেখতেই পারছে সবকিছু আর কি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে অধ্যাপক রেজাউল করিম আপনার কাছে জানতে চাই যে বোধহয় বাংলাদেশে প্রথমবার বা আমরা প্রথমবার এখন টিভিতে আমরা 3 জন পুরুষ গাইনী বিশেষজ্ঞ নিয়ে কথা বলছি। যদিও আমাদের প্রখ্যাত টি.এ. চৌধুরী স্যার আছেন, তিনি নিজেও একজন পুরুষ স্বনামধন্য গাইনোকোলজিস্ট। আমি জানতে চাই যে এই চিকিৎসাগুলো নেবার ক্ষেত্রে নারীদের পুরুষের কাছে আসতে কোনো অস্বস্তি আছে কিনা, বা এগুলো আপনারা ভাঙলেন কিভাবে? সাধারণভাবে মনে হবে যে অস্বস্তি আছে, কিন্তু দেখেন আমরা যারা প্র্যাকটিস করছি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সেবা দিচ্ছি, রোগীরা কিন্তু আমাদের উপরে ভরসা রেখেছে। আপনার কথা বলা, আপনার রোগীর প্রতি দরদ, সহমর্মিতা এবং তার সাথে যথেষ্ট সময় দিয়ে কথা বলা, তার পরিবারকে বোঝানো, যখন একটা রোগী বোঝে যে এটা আমার আস্থার জায়গা, তখন সে কিন্তু আমাকে পুরুষ মহিলা কিংবা হিন্দু মুসলমান কোনো কিছুই মনে করে না। সে শুধু মনে করে যে উনি আমার একটা ভরসার জায়গা, আমার সমস্যাটার সমাধান উনি যথেষ্ট সহমর্মিতার সাথে করবে। এভাবেই কিন্তু আমরা এই ছেলে মানুষ এই সমাজে গাইনোকোলজিস্ট হিসেবে আছি। এবং যদি সারা পৃথিবীতে চিন্তা করেন, পাকিস্তানেও প্রায় 50% পুরুষ গাইনোকোলজিস্ট, আমাদের দেশেই কম, মিশর, আরব, ঠিক আছে, ইভেন ইন্ডিয়া কম, বাংলাদেশেই বরং কম বলছেন। এই জন্যে সমস্যাটা যেখানে হচ্ছে যে প্রশিক্ষণ নিতে যে দেশের বাইরে যেতে হবে একজন নারী ডাক্তারকে, সেটা কিন্তু কঠিন। এই জন্য উন্নত চিকিৎসা পদ্ধতি যদি আপনি শিখে আসতে চান, তাহলে আপনাকে দেশের বাইরে অনেক দিন থাকতে হবে। সেটা তো আবার নারী চিকিৎসকের পক্ষে সবসময় সম্ভব হচ্ছে না, তারও একটা সংসার আছে। এই জন্য কিন্তু কিছু বিদ্যাতে আমরা পিছিয়ে থাকছি, কিছু অপারেশন, কিছু চিকিৎসা পদ্ধতি পিছিয়ে থাকছি। তার কারণ কিন্তু এইটা। তবে শেষ হওয়ার আগে একটু ছোট্ট একটা কথা একটু যোগ করি, যে আমাদের মূল উদ্দেশ্যটা হলো আমাদের দেশের মায়েদের এবং মেয়েদের চিকিৎসা আমরাই দেব, আমাদের দেশেই দেব। সেই লক্ষ্যেই কিন্তু আমরা আমাদেরকে নিজেদেরকে ডেভেলপ করছি এবং একসাথে কাজ করার চেষ্টা। কৃতজ্ঞতা এবং আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। এখন টিভিকে সবাই একটি সুস্থ সন্তানের জন্য কে না প্রত্যাশা করে, কিন্তু এর জার্নি শুরু হয়ে যায় একেবারে বিয়েরও আগে থেকে। যদি আপনি সচেতন হন, তবে বিয়ের পরেও বা সন্তান গ্রহণের পরেও যদি কোনো ধরনের জটিলতা আপনি পড়েন বা জটিলতার আশঙ্কা থাকে, এই সব ধরনের সেবা আপনার দরজার কাছেই আছে, যদি আপনি বুঝে সেটি নিতে পারেন। তো আমরা প্রত্যাশা করব এই আলোচনা যারা অন্তত শুনছেন বা শুনবেন, তারা অন্তত এমন কোনো অনাকাঙ্ক্ষিত ভুল করবেন না যেটির জন্য সারা জীবন আপনাকে পস্তাতে হয়। তো এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।